5-0 গোলে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিছে ইংল্যান্ড। মানে বিশাল ব্যবধানে জিতছে। ফার্স্ট হাফে কোনো স্কোর করতে পারে নাই, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে একদম শুরু থেকে স্কোর করা শুরু করছে, একদম শেষ পর্যন্ত স্কোরটা চলমান ছিল। ফার্স্ট হাফে কোনোভাবেই কোনো স্কোর করতে পারে নাই, কিংবা আয়ারল্যান্ডকে যে কোনোভাবে বিট করতে সক্ষম হয়েছিল বা কোনো ধরনের সম্ভাবনা তৈরি করতে পারছিল, সেটাও হয় নাই। তবে সেকেন্ড হাফে গিয়ে তাদের খেলায় পরিবর্তন আসছে। ইংল্যান্ড তারা ধারায় ফিরছে এবং মোটামুটি 5টা মানে বড় স্কোর করেই মাঠ ছাড়ছে। তারা গত ম্যাচটা অর্থাৎ এই উইন্ডোতে তো 2টা ম্যাচ খেলছে, ইতিমধ্যেই 2টা ম্যাচ খেলে ফেলছে, আজকের ম্যাচ সহ। আর আগের ম্যাচটায় তারাও বড় ব্যবধানে মোটামুটি জিতছিল, যে 3টা স্কোর করছিল। 2 ম্যাচে 8টা স্কোর, তো এইটা তাদের জন্য অনেক পজিটিভ সাইন যে ইংল্যান্ড মানে তারা স্কোর পাইতেছে। তো মানে লি কার্সলি তাদের ইন্টারিম কোচ যে দায়িত্বে আছে, ওনার আজকের ম্যাচটা শেষ ম্যাচ ছিল। তো পরবর্তীতে ওনাকে আর দেখা যাবে না, যেহেতু তারা নতুন কোচ নিয়ে আসছে থমাস তুহেলকে, তো ওনাকেই দেখা যাবে। তো লি কার্সলি এর অধীনে ইংল্যান্ড তো মানে যতটুকু পরিমাণ তারা মানে করছে, ততটুকুকে আমি মানে আমি ব্যক্তিগতভাবে যতটুকু দেখছি, কিংবা আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা ওভারঅল হিসাব অনুযায়ী যে মানে লি কার্সলি এর অধীনে খুব ভালো ছিল, কিংবা খুবই ট্যাকটিক্যালি খেলতে পারছে, কিংবা তাদের মানে কম্বিনেশনটা যে খুবই স্ট্রং ছিল সেইটা বলতে পারতেছি না। ফার্স্ট হাফে এই যে তারা আয়ারল্যান্ডের এগেনস্টে খেলছে, ফার্স্ট হাফে তাদের কোনো স্কোর হয় না, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে 5টা স্কোর পাইছে। ফার্স্ট হাফে তো কোনো কিছুই করতে পারে নাই, তার মানে এক হাফই তারা গুললেস অবস্থায় কাটাইছে, কিংবা তাদের কাছ থেকে যে ওই ধরনের কোনো মানে অ্যাকশন পাওয়া গেছে সেটাও হয় নাই। আর ওভারঅল ম্যাচের মানে স্পেসিফিক্যালি যদি বেলিংহামকে নিয়ে বলি, ও কিন্তু খুবই দারুণ মানে খেলছে। তার ওয়ার্ক রেটটা খুবই দারুণ ছিল। সে মানে খুবই অ্যাক্টিভ অবস্থায় ছিল পুরো ম্যাচটাই। ফার্স্ট হাফেও দারুণ ছিল, যদিও মানে সে দারুণ থাকলেও তার টিম যে খুব ভালো অবস্থানে থাকতে পারছিল ফার্স্ট হাফটাতে, সেটা হয় নাই। যদিও সেকেন্ড হাফে এসে তারা পুরোই খেলার চিত্র বদল করে দিছে। আর ওভারঅল যেই নমুনাটা কিংবা হিসাবটা সম্পূর্ণই তাদের দিকে চলে আসছে। তো ইংল্যান্ডের বর্তমান সময়ে তো তাদের যেই পরিমাণ প্লেয়ার্স আছে সেটা তো মানে আপনারা নিশ্চয়ই জানেন। মানে তাদের মানে যদি একটু স্পেসিফিক্যালি বলি যে গোলকিপার পজিশনে পিকফোর্ড, আর ডিফেন্ডিং পজিশনে মানে ওয়াকার, তারপর মানে ওয়াকারকে তো আমরা দেখি। আর তো মানে আরও যারা আছে তারা তো আছেই। আর ডিক্লান রাইস, বেলিংহাম এবং ফুদেনকেও ধরতেছি, গ্রিলিশ, তারপর হ্যারি কেইন, সাকা, এই যে প্লেয়ারগুলো আছে, কুল পালমারকেও ধরতে হবে। এই যে প্লেয়ারগুলো আছে, এগুলা কিন্তু যদি এই প্লেয়ারগুলোকে যদি একসাথে ব্যবহার করা যায়, কিংবা এমন কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারেন যে থমাস তুখেল তো ইংল্যান্ডের নতুন কোচ হচ্ছেন, তো তিনি যদি এই যে প্লেয়ারগুলো আছে এরা তো একদম মানে এদের যেই ধরনের মানে মানে কোয়ালিটি, কিংবা তাদের যে হাইপ, কিংবা তাদের যে মানে পারফরমেন্সও তো ভালো, তো সব কিছুই ভালো। এখন যদি কম্বিনেশনটা যদি মিলে যায়, তাহলে কিন্তু এই যে কয়জন আছে তাদের কাছ থেকে কিন্তু আউটকাম খুবই ভালো হবে। মোট কথা হইতেছে যে টিম ওয়ার্কটা কেমন করতে পারে না পারে। শুধু যে মানে খুবই হাই কোয়ালিটির প্লেয়ার কিন্তু টিম কম্বিনেশন নাই, তাহলে কিন্তু ওই টিমের ভালো করার সম্ভাবনা কমে যায়। উদাহরণ হিসাবে যদি ইতালিকে বলি, ইতালি কিন্তু আপনারা জানেন ওয়ার্ল্ড কাপে খেলতে পারে নাই। তো ওয়ার্ল্ড কাপে তাদের কিন্তু প্লেয়ার ডেপথ কিন্তু কোনো খারাপ ছিল না, বরং ভালোই ছিল। তো তারা কেন আসতে পারে নাই? নিশ্চয়ই ঝামেলা ছিল, তারা টিম হিসাবে খেলতে পারে না, কিংবা যেই ধরনের পয়েন্ট আনা দরকার ছিল, কিংবা যেই ধরনের তাদের মানে ফলাফলটা শো করা দরকার ছিল, সেটা তারা টিম হিসাবে পারে নাই। তো ঠিক সেই রকম ইংল্যান্ডের বেলায় তো মানে সেটা না হওয়ারই সম্ভাবনা বেশি। তবে বলতেছি আর কি, যদি তারা টিম হিসাবে যদি এই যে প্লেয়ারগুলো আছে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে, কি এই 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 ব্যবহারের মধ্য দিয়ে এমন তারা মানে দল গঠন করা সম্ভব হবে যারা পৃথিবীর যে কোনো দলকে মোকাবেলা করতে কিংবা হারিয়ে দিতেও মানে পারবে বলেই আমার কাছে মনে হইতেছে। কারণ তাদের স্কোয়াড, তাদের প্লেয়ার সব জায়গাতেই তাদের মানে ভালো আছে,
কিন্তু মোট কথা হইতেছে একটা পজিশনের সাথে অন্য পজিশন, একটা পজিশনের প্লেয়ারের সাথে অন্য পজিশনের প্লেয়ারের যে সম্পর্কটা, সেইটার মানে প্রখরতা কিংবা সেইটার মানে স্ট্রংনেসটা কতটুকু পরিমাণ তারা শো করতে পারে, সেইটা হইতেছে মূল কথা। টিমওয়ার্ক করে যদি ফল বের করে নিয়ে আসতে পারে, সেই ফলের কারণে যদি তারা ম্যাচ জিততে পারে কিংবা পয়েন্ট বের করে নিতে পারে, তাহলে ওই বিষয়গুলাই হবে গিয়ে হইতেছে মানে মূল বিষয়, যেগুলা তাদের টিমকে খুব বেশি রিপ্রেজেন্ট করবে কিংবা তাদেরকে এইভাবে মানে প্রকাশ করবে যে তারা টিম হিসাবে খুবই ভালো। যেহেতু থমাস তুখেলের অনেক অভিজ্ঞতা, তাহলে মানে এই প্লেয়ার্সের যেই সংখ্যা, এই সংখ্যাটাকে মানে তিনি খুব ভালোভাবে কাজে লাগানোর সম্ভাবনা থাকবে বলেই মনে করতেছি। কিন্তু আগে থেকে কোনো কিছু বলা সম্ভব না, কারণ তিনি এখন অবধি এই টিমের সাথে অফিসিয়ালিভাবে কোনো কাজই করেন নাই। ওনার তো সামনের দিকে যে উইন্ডো আছে, ম্যাচ আছে, ওইখানে হয়তো ওনাকে ডাগ আউটে দেখা যাবে। তখন বোঝা সম্ভব হবে যে ওনার প্লেয়িং স্টাইল কিংবা উনি কাকে রেখে কাকে প্রেফার করতেছেন না করতেছেন, সেই বিষয়গুলো অবশ্যই তখনকার সময়ে সামনে আসবে। তো এই উইন্ডোতে ইংল্যান্ড খুবই দারুণভাবে কাটাইছে, সেইটা একটা ভালো বিষয়। কিন্তু বেলিংহামের জন্য দুঃখজনক বিষয় হইল যে সে গত ম্যাচটাতে ইয়েলো কার্ড পাইছিল, এই ম্যাচটাতেও আছে, অর্থাৎ দুইটা হয়ে গেছে। পরবর্তী ম্যাচে সে মিস করবে, সাসপেন্ড অবস্থায় থাকবে। এইটা ইংল্যান্ডের জন্য খারাপ হইতে পারে, কারণ বেলিংহাম সে খুবই দারুণ অবস্থায় আছে। তার কাছ থেকে মানে গত ইউরোতে 2024 সালে তো ইউরো হয়েছিল, এই ইউরোতেও ইংল্যান্ড ভালো সার্ভিস পাইছে। যদিও ওই ইউরোতে সে যে খুবই মানে স্টেবল অবস্থায় তার পারফর্মটা ডেলিভার করতে পারছিল, সেইটা মানে মনে করতেছি না। তবুও সে তখন থেকে এখন পর্যন্তই ভালো অবস্থায় আছে, তার ক্লাবের হয়েও সে দারুণ অবস্থায় সময় পার করতেছে। তো একটা ম্যাচ মিস করা মানেই তো অনেক অনেক কিছু। একটা অফিসিয়াল ম্যাচ মিস করতে যাচ্ছে সে সামনের দিকে, এইটা তার জন্য ভালো নয়। আবার সে যেহেতু ভালো পারফর্ম করতেছে, আজকের ম্যাচটাও ভালো খেলছে, তাহলে এই ধরনের পারফরমেন্সটা তার দল সামনের ম্যাচে তার কাছ থেকে পাবে না। তো এইটা একটা বিষয়। আর নাম্বার 9 পজিশনে হ্যারি কেইন, তো তিনি তো তাদের টপ গোল স্করার। হ্যারি কেইন অবশ্যই মানে মানে বর্তমান সময়ে টপ কয়েকজন মানে টপ কয়েকজন স্ট্রাইকারের একজন, সেটা তো অবশ্যই বলাই যায়। কিন্তু তাদের যে আরও অপশন আছে, যেমন স্ট্রাইকিং পজিশনে আমরা ডমিনিক সোলাঙ্কিকেও দেখি, তারপর ওয়ালি ওয়াটকিন্স, তাদের যে এই প্লেয়ারগুলা তাদেরকে ব্যবহার করতে দেখা যায়। বিশেষ করে গত ইউরোতে তো ওয়ালি ওয়াটকিন্স সে খেলছিল। তো আমার কাছে মনে হয় যে ওয়ালি ওয়াটকিন্সকে সুযোগ দিলে তার কাছ থেকেও মানে কাঙ্ক্ষিত ফলাফল আসার সম্ভাবনা থাকতে পারে। তবে থমাস তুখেল তিনি কিভাবে কি ব্যবহার করেন সেইটা একটা বিষয়। যেহেতু মানে হ্যারি কেইনের যে পরিমাণ অভিজ্ঞতা কিংবা ওনার খেলার স্টাইল কিংবা ওনার তো সব কিছুই ভালো, তিনি তো তাদের মানে টপ গোল স্কোরার, তো ওনার প্রায়োরিটিটা অবশ্যই বেশি থাকবে। তিনি যদি সুস্থ অবস্থায় থাকেন, ফিট অবস্থায়, তাহলে অটো চয়েস হিসাবে খেলার সম্ভাবনাটা বেশি থাকবে বলেই মনে করতেছি। তবে থমাস তুখেল যদি এরকম পছন্দ মানে মনে করে থাকেন যে যে পারফর্ম করবে তাকেই দেওয়া হবে, মানে এখানে অভিজ্ঞতার কোনো হিসাব নিকাশ ওইভাবে থাকবে না, তাহলে সেইটা একটা বিষয় হইতে পারে মানে হ্যারি কেইনের জন্য, যে তিনি পারফর্ম করলে তারপরেই খেলার সুযোগ হবে, অন্যথায় হয়তো না। তখন দেখা যাবে যে অলি ওয়াটকিন্স সহ আরও যারা আছে তাদের সম্ভাবনা চলে আসার মানে একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। আর কুল পালমার, ফুদেন, এই প্লেয়ারগুলা, গালাগার, এই যে প্লেয়ারগুলা আছে, এদেরকে মিডে ঠিকঠাক মতো ব্যবহার করা গেলে এখান থেকে ভালো ভালো সার্ভিস পাবে এবং ইংল্যান্ডের একটা মানে স্টেবল মিড তৈরি হইতে পারে। আর বেলিংহাম তো অবশ্যই আছে, ডিক্লান রাইসকেও আমরা মানে মিডে দেখি আর কি। তো এই প্লেয়ারগুলোকে নিয়ে যদি একটা, আর তাদের তো খুবই মাইনেও আছে, মানে প্লেয়ার্সদের তো অভাব নেই, মানে ইংল্যান্ডের মানে প্লেয়ার্সদের কোনো অভাব নেই। মূল কথা হইতেছে যে এত সংখ্যক প্লেয়ারকে তারা কিভাবে ব্যবহার করতে পারতেছে, অর্গানাইজিংটা, টিম ম্যানেজমেন্টটা, এই বিষয়গুলা কিভাবে তারা মানে মানে এগুলাতে তারা মানে তাদের সফলতাটা কিভাবে বের করে নিয়ে আসতে পারে না পারে, এইগুলার উপরে তাদের সামনের দিনগুলো অনেক বেশি নির্ভর করবে। আর যদি 2025 সালটাকে তারা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে, মানে থমাস তুখেল যদি 2025 সালটা ব্যবহার করে এই ইংল্যান্ডকে মানে ঠিকঠাক একটা টিম হিসাবে দাঁড় করাতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে 2026 সালে যে ওয়ার্ল্ড কাপ আসতেছে ওইখানে
ফেভারিট হিসাবেই ইংল্যান্ড যাবে, কারণ তাদের তো মানে তাদের তো স্কোয়াড ডেপথ ভালো। এখন এই ভালো এর টিম হিসাবে আউটকামটা কেমন হয় সেইটা হবে গিয়ে মূল বিষয়। তিনি কতটুকু পরিমাণ কাজ করতে পারবেন না পারবেন, কিংবা উনি এই টিমকে কতটুকু পরিমাণ রান করাতে পারবেন সেইটা অবশ্য সময় বলবে। কিন্তু কিন্তু একটু আঁচ করতে পারা যায় যে ওনার কাছে যেহেতু রিসোর্সের অভাব নেই, তাহলে মানে মানে কাজ করতে এত বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা মানে থাকবে না। আর তাদের রাইট ব্যাকে আমরা তো ওয়াকারকে দেখি, আজকে সে সেন্টার ডিফেন্ডে মানে স্টার্ট করছিল। যদিও তার মানে এই জায়গাতে ডাইভার্সিটি থাকে, কিংবা সে ওইখানে মানে ফ্লেক্সিবল অবস্থায় খেলতে পারে। তো তাকে সে সে কিন্তু অনেক পরিশ্রম করে খেলে, ইংল্যান্ডের একটা প্লেয়ার ওয়াকার। আমার কাছে মনে হয় যে মানে ওয়াকারকে সেট অবস্থায় রেখে মানে খেলাটা চালানো মানে যেতেই পারে, কারণ যেহেতু ওয়াকারের কাছ থেকে ভালো মানের ডিফেন্ডিং কিংবা সার্ভিস, তাদের তো একজন সেট প্লেয়ারই সে। আর সাকাকে নিয়ে যদি বলি, সাকা তো বর্তমান সময়ে না দলের সাথে, তবে সে যখন ফিরবে তখন তার কাছ থেকে আরও মানে ভালো মানের আউটকাম আসার সম্ভাবনা থাকবে ইংল্যান্ডের জন্য। কারণ হচ্ছে সাকা যখন সাকা যখন মাঠের মধ্যে থাকে তখন তার মানে ড্রিবল কিংবা তার ডিফেন্ডারকে কাট করে ভেতরে ঢুকার যে তার যে মানে অ্যাবিলিটিটা, এটা খুব ভালোভাবেই দেখা যায়। তাছাড়া তার বিষয়টাও শুটিংয়ের যে বিষয়টাও সেটাও খুবই দারুণ। গ্রিলিশ আরেক পাশে আছে, গ্রিলিশকে ঠিকঠাক মতো যদি ব্যবহার করা যায় তাহলে ওইখান থেকেও ভালো মানের মানে একটা স্টেবল মানে একটা এমন মানে গ্রিলিশকে এমনভাবে সেট করা মানে সম্ভব হবে যে সে ওই জায়গাতে খুব ভালোভাবেই শ্যুট করবে। এবং যেই প্লেয়ার্সগুলোর আমি স্পেসিফিক্যালি নাম বললাম, বিশেষ করে মিডফিল্ডটাকে যদি ইংল্যান্ড খুব ভালোভাবে সাজাতে পারে, বিশেষ করে মানে যেই প্লেয়ারগুলোর নাম বলছি তাদেরকে কেন্দ্র করে, তাহলে আমার কাছে মনে হয় যে এখান থেকে ভালো মানের সার্ভিস পাবে। তাদের যেহেতু প্লেয়ার্সদের অভাব নেই, থমাস তুখেলের হাতে অনেক অপশন আছে, তিনি কাজ করার সুযোগ আছে সামনের দিকে। যেহেতু তাদের ইন্টারিম কোচের এটাই শেষ ম্যাচ, এখান থেকেই শুরু হবে থমাস তুখেলের জার্নি। তবে সামনের দিকে দেখা যাক নতুন কোচের অধীনে ইংল্যান্ড তারা নিজেদেরকে কতটুকু স্ট্রং অবস্থায় মানে বিল্ড করতে পারে।